বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান যদি না চলে তাহলে আমাদের চলতে অনেক কষ্ট হবে। সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে আগুন, 9টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতির নির্ণয়ে কর্তৃপক্ষ। আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি এবং আমরা সেখানে পানি সহ পানি ছাড়াও আমরা ফোম ব্যবহার করেছি, তৈলের আগুনে যেটা ব্যবহার করা হয় সেই ফোম ব্যবহার করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এখনও নির্বাপিত হয় নাই, সম্পূর্ণ আমাদের কাজ চলছে। পোশাক খাত সবুজ শিল্প হিসেবে এগিয়ে গেলেও পাচ্ছে না স্বীকৃতি, লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী, ক্ষুদ্র শিল্পী ও প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আজও উত্তাল দেশ, বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি। হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজন তরুণ তরুণীকে খুঁজছে পুলিশ। সংকট কমেনি বোতলজাত সয়াবিনের, অবৈধ মজুতের কারসাজিতে তৎপর কোম্পানিগুলো, দেশের সব রিফাইনারি চালুর দাবি। এবং মেক্সিকোতে মহাসড়ক থেকে ছিটকে যাত্রীবাহী বাস খাদে, 18 জনের প্রাণহানি, কঙ্গোর কোয়া নদীতে নৌকাডুবিতে 25 জনের মৃত্যু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। গাজীপুরে টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল 7টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। জানা যায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় BHIS অ্যাপারেলস লিমিটেড কারখানায় প্রায় 1300 শ্রমিক কাজ করেন। সোমবার তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল, কিন্তু বিকেলে মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না নিয়েই গোপনে কারখানা ত্যাগ করেন। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ লিখিত নোটিশ দেখতে পান। এতে তারা ক্ষুব্ধ হয়ে মহাসড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। গাজীপুর শিল্পাঞ্চল 2-এর পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। যদি এরকম মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মালিক হয়তো সঠিক সময় শিপমেন্ট দিতে না পারলে সেক্ষেত্রে হয়তো ওয়ার্কার স্টাফদের বেতন দিতে হয়তো সমস্যা হবে। সেক্ষেত্রে সামনে যেহেতু ঈদের বেতন আছে, এই মাসে মানুষ 3টা স্যালারি যেমন পাওয়ার কথা, এই টাকাগুলো হয়তো যদি শ্রমিক পায় তাহলে তাদের বাড়িতে ঈদ যাপন করার জন্য তাদের অনেক সুবিধা হবে। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান যদি না চলে তাহলে আমাদের চলতে অনেক কষ্ট হবে। বর্তমানে যে পরিস্থিতি, রাস্তাঘাটে যে পরিস্থিতি, গাড়ি ঘোড়া ভাঙচুর হচ্ছে, শ্রমিক ভাই বোনদের কোনো শান্তি নেই, তারা কোনো সুযোগ সুবিধা পাইতেছে না, এটা তো আমাদের অনেক প্রবলেম হইতেছে। আজকে যে দেশের পরিস্থিতি, 2 দিন পর এই আন্দোলন, আমরা এই আন্দোলন চাই না। আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি, আমরা যেন সামনে পবিত্র ঈদ উল ফিতর, আমরা যেন বউ বাচ্চা নিয়ে, আমরা যেন শ্রমিক যারা খেটে খাওয়া মানুষ, আমরা যেন সুন্দরভাবে ঈদ করতে পারি। বেতন ভাতার দাবিতে গাজীপুরে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কোনো উদ্যোগ দেখছেন কিনা জানাবেন। চৈতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু টঙ্গীর হোসেন মার্কেট এবং কালিয়াকুড়ির অবস্থা কিন্তু স্বাভাবিক ফিরে এসেছে। তবে এখন কিন্তু যেখানটায় 1 মাসের বকেয়া বেতনের দাবিতে কিন্তু আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি নাউজুর এলাকা, এখানে কিন্তু শ্রমিকরা রাস্তায় সড়ক অবরোধ করে রেখেছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি আমরা, তাদের যথেষ্ট আন্তরিকতার সহিত তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এবং এছাড়া কিন্তু আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন এবং এর পাশাপাশি আপনার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিপি সহ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন, যাতে শ্রমিকরা এখানে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে কাজে যোগদান করতে পারে, এরকমটাই কিন্তু জানিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু সড়ক অবস্থান নিয়ে তারা সাধারণ শ্রমিকরা কিন্তু এখানে যে বিক্ষোভ করছেন এবং সড়ক অবরোধ করে রেখেছেন। এর পাশাপাশি আপনি জানেন যে সকালে কিন্তু আপনার 1 মাসের বকেয়া বেতনের দাবিতে কিন্তু টঙ্গী হোসেন মার্কেটে
এলাকায় কিন্তু শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিল, সেটা কিন্তু এখন টঙ্গী এবং আপনার কালিয়াকুর স্বাভাবিক অবস্থা ফিরল। এই জায়গাটা কিন্তু কিছু শ্রমিকরা তারা রাস্তায় কিন্তু ব্যারিকেড দিয়ে অবস্থান তৈরি করে রেখেছেন। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে যে শ্রমিকরা কিন্তু আপনার সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু চেষ্টা করছেন তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য বা যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কিন্তু তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে পশ্চিম অংশে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে অর্থাৎ ফ্লাইওভার এলাকায় কিন্তু এখানে তারা অবস্থান নিয়ে কিন্তু তারা এখানে কিন্তু আপনার এই সড়ক কিন্তু অবরোধ করে রেখেছেন। এখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে এখানে তারা যে রয়েছেন তারা কিন্তু এখানে আপনার অবস্থান নিয়ে কিন্তু তারা কিন্তু চেষ্টা করছেন যে এখানে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য। তো আমি যদি একটু বলতে চাই আপনাকে যে এখানে কিন্তু অবস্থা স্বাভাবিক করার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া র্যাব, বিজিপি এবং সেনাবাহিনীর সদস্যদের কিন্তু সক্রিয় রয়েছেন এখানটায়। তো সবকিছু মিলে কিন্তু আপনার সকাল থেকেই সাধারণ যে রয়েছে শ্রমিক তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং দূরপাল্লার যে যানবাহন তারা কিন্তু আটকা রয়েছে। তো এখানে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে যান চলাচল স্বাভাবিক করা যায়। সবকিছু মিলে কিন্তু পরিস্থিতি দুটি মৌচাক এবং গাজীপুরের যে অবস্থা ছিল সেটা কিন্তু স্বাভাবিক হলেও কিন্তু এই নাওজুর যে এলাকাটা রয়েছে সেই এলাকাটায় কিন্তু এখন পর্যন্ত পরিবেশ কিন্তু উভয় পাশে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি করে রেখেছেন এবং সবকিছু মিলে কিন্তু এখানের যে পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু তারা গাড়ি আটক রেখেছেন। তবে সেনাবাহিনী আমরা দেখেছি যে যৌথ বাহিনী এখানে কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি র্যাব, বিজিপি সবাই কিন্তু এখানে চেষ্টা করছেন যাতে মানুষের দুর্ভোগ কমানোর জন্য তারা কাজ করা যায়। তো সবকিছু মিলে কিন্তু এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। চৈতি। নজরুল, ধন্যবাদ আপনাকে। বেতন ভাতার দাবিতে গাজীপুরে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানা শ্রমিকরা। এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। সাভারের আমিনুম বাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন। তিনি জানান, খবর পেয়ে প্রথমে সাভার ও ট্যানারি ফাঁড়ি ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশেপাশের স্টেশন থেকে আরও 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বেলা 10:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মেসেজ পাওয়ার সাথে সাথেই আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন আপনারা জানেন গাবতলীর পাশে কল্যাণপুর, সেই স্টেশনে আসার পর আগুনের ভয়াবহতা দেখে সে সাহায্য চায়। তারপর আমাদের আশেপাশের 5টা স্টেশন থেকে আমাদের মোট 9টা ইউনিট এখানে আসে এবং একই সাথে কাজ করতে থাকে। আমাদের কর্মীরা আমরা চারিদিক থেকে যে ট্রান্সফরমারের ভিতরে যেটাতে আগুন লেগেছিল সেটাকে আমরা প্রথমেই কনফাইন করতে চেষ্টা করি। পরবর্তীতে 9:15টার সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। তদন্ত ছাড়া বলা যাবে না আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের তৈরি পোশাক খাত সবুজ শিল্প হিসেবে এগিয়ে গেলেও পাচ্ছে না স্বীকৃতি। ফলে উৎপাদকের পরিবর্তে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা। মঙ্গলবার রাজধানীর চিরমৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্যক্তি খাতে এডিজি নিয়ে সিপিডির সংলাপে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের অলমোস্ট সবগুলো পোশাক কারখানা সেফটি এন্ড সিকিউরিটির দিক থেকে টপ ক্লাস এবং আমি পার্সোনালি বিশ্বাস করি এইখানেও বাংলাদেশ পৃথিবীর যে কোনো পোশাক উৎপাদনকারী দেশের সঙ্গে কম্পিট করতে পারে এবং মোস্ট লাইকলি আমরা আসলে সিম্পলি দ্য নাম্বার 1। কিন্তু এগেইন এইটার ইন্টারন্যাশনাল রিকগনিশনটা ওইভাবে মার্কেটে আসে নাই। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি চলছে। ধর্ষকের ফাঁসির দাবিতে রাজশাহীর সাহেব বাজার 0 পয়েন্টে মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা। শরীয়তপুরে সকালে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এসব কর্মসূচিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়।
ইদানিং ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন করব, আপনি প্রশাসন শক্ত করেন এবং দেশকে অত্যন্ত শৃঙ্খলিতভাবে চালানোর চেষ্টা করেন। এদের ফাঁসি দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। অসংখ্য নারী শিশু আমাদের দেশে ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু এগুলোর কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। রাজধানীর উত্তরখানে ভাড়া বাসায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে তার বাসায় আসা 2 অতিথির সন্ধান মিলছে না। হত্যার দ্রুত বিচার চেয়েছেন সাইফুরের সহকর্মীরা। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। রাজধানীর উত্তরায় নিজ বাসায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার ভোরে উত্তরার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেশীরা জানায় 2-1 দিন আগে তার বাসায় মেহমান আসে। এদের মধ্যে একজন ছেলে, একজন মেয়ে। ঘটনার পর থেকেই তাদের আর পাওয়া যাচ্ছে না। নিহতের পরিবার শান্তিনিকেতন এলাকায় থাকেন, তবে উত্তরার ভাড়া বাসার ব্যাপারে জানতেন না বলে জানান তার স্ত্রী। দুপুরের দিকে আমাকে ফোন করে বলেন যে কি সাইফুর স্যারের ওয়াইফ সাদিয়া রহমান। আমি বলছি হ্যাঁ। বলছে উনার মারা গেছেন। তো আমাকে ওসি স্যার যেটা বললেন যে আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে 2.5 কাঠা। জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো। আমি কিন্তু এটা জানতাম না যে সে বাসা ওখানে ভাড়া নিয়েছে। তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই, অপরাধীর শাস্তি চাই। সাইফুরের মৃত্যুতে সহকর্মীরা শোক জানিয়ে বলেন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বলার কোনো ভাষা নাই। আমরা হাবিবুল্লাহ বাহার কলেজ পরিবার প্রচণ্ডভাবে শোকাহত। আমরা দাবি করছি শিক্ষক সমাজের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে, যে এটা খুব দ্রুত অপরাধীদের ধরা হোক এবং তদন্ত হোক এবং যেন এটার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কলেজটির সাবেক এক শিক্ষার্থী জানান, সাইফুর রহমান বিএনপির মতাদর্শী হলেও আওয়ামী লীগের আমলে সেমিনারে অংশগ্রহণের কিছু ছবি ভাইরাল হয়। এসব ছবি দেখিয়ে কিছু শিক্ষার্থী তার বিরুদ্ধে আন্দোলন করে। এই ঘটনাটি কলেজের শিক্ষক কর্মচারীদের মধ্যে কোন্দল তৈরি করেছিল। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জের আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। সোমবার দিবাগত রাতে জেলার মধ্যনগর উপজেলার মহেশখলা বাজারে বংশীগুন্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলী ও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা হারুন মাহমুদের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার বংশীগুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী জনপদ মহেশখলা বর্ডার রোড দিয়ে প্রতিদিন বালু পাথরবাহী ট্রাক চলাচল করে। এসব গাড়ি থেকে নিয়মিত অবৈধভাবে চাঁদা তোলা হয়। চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতেই হামলা পাল্টা হামলার এই ঘটনা ঘটে। এতে মোহাম্মদ আলী নামের 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। রাজধানী মিরপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে মিরপুর 60 ফিট রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল। অভিযানে কিশোর গ্যাং নেতা ইলিয়াস হোসেন বাবু ওরফে চা বাবু, নাজমুল হোসেন সহ কিশোর গ্যাংয়ের মোট 6 জনকে আটক করে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে থানায় অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, অবৈধ টাকা পয়সা লেনদেন ও একই রকম অপরাধের জন্য একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানায় সেনাবাহিনী। পরে তাদেরকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী। মোহাম্মদপুরে লালমাটিয়া সহিংসতায় জড়িত গোলাম মোস্তফা মিন্টুকে তার লালমাটিয়া বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় গাড়ি চালক রাসেল হোসেনকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানানো হয় ডিএমপি মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে। বনানীতে আপনারা জানেন একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই একজন পোশাককর্মী নিহত হন এবং আরেকজন পোশাককর্মী গুরুতর আহত হন।
এই ঘটনার প্রেক্ষিতে গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে রাখেন এবং সারাদিন এর যে পুরো ঢাকা মহানগর এলাকায় থাকে। তার প্রেক্ষিতে আমরা যে দায়ী এই ড্রাইভার তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত 11ই মার্চ মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। প্রবাসীদের ভোট দানের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর হয় না বলে জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, প্রবাসীদের ভোট দানের জন্য ইতোমধ্যে প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে। পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম, যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। কমিটি 3টি পদ্ধতি সাজেস্ট করেছে, দুটো বললাম যে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, দ্বিতীয় হচ্ছে অনলাইন পদ্ধতি, আর তৃতীয়টি হচ্ছে প্রক্সি ভোট। প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশির পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া। রমজানের শুরু থেকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নানা কর্মসূচি চলছে রাজধানীর শাহবাগে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, শাহবাগে কারা কর্মসূচি পালন করছেন, কি বলছেন তারা? জানেন যে আসলে সম্প্রতি সময় যে নারীদের সহিংসতার যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, সেই বিষয়গুলোর প্রেক্ষিতেই কিন্তু আমরা জানেন যে আসলে কুষ্টিয়ার সেই ঘটনার পর থেকেই কিন্তু সারা দেশব্যাপী এই নারী সহিংসতার প্রতিবাদে কিন্তু সোচ্চার হতে দেখেছি। আমরা এই মুহূর্তে রয়েছি আসলে শাহবাগে। সেখানে আমরা দেখছি যে সেখানে রাজধানীর প্রায় 31টি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা এসেছেন এবং তারা বলছেন যে আসলে যারা এই ধর্ষণের সাথে এবং নারী সহিংসতার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু তারা দাবি জানিয়েছেন। একই সাথে তারা কিন্তু আমরা দেখছি যে পুরো শাহবাগ মোড়ে তাদের অবস্থান করা ব্লকেট কর্মসূচি পালন করার কথা তাদের ছিল, কিন্তু রমজান উপলক্ষে কিন্তু তারা যেটি করেছেন যে আসলে তারা জাতীয় জাদুঘরের সামনে যে সড়কটি রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন যে শুধু আসিয়াই নয়, এর আগে যতগুলো নারীদের প্রতি নারীরা নারী সহিংসতার শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন, তাদের প্রত্যেকটি ঘটনায় কিন্তু আসলে দৃষ্টান্তমূলক শাস্তি তারা কিন্তু দাবি করছেন। তারা বলছেন প্রয়োজনে আইন সংশোধন করতে হবে, এই ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত করার কিন্তু তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে এই কোমলমতি শিক্ষার্থীরা প্রায় 31টি স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। তারা স্লোগান দেওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন যে আসলে তাদের ধর্ষকের ফাঁসি তারা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই যে আসলে আপনাদের দাবিটা কি একটু যদি বলেন। আমাদের দাবি হচ্ছে যে আমাদের আসিয়া বোনের মতো যাতে আর কোনো কেউ ধর্ষণ না হয়, তাদের যাতে সেই এরকম আমাদের প্রশাসন যাতে যথেষ্ট এরকম আইন অবস্থা করে যাতে দর্শকের সাথে সাথে তাকে গণধোলাই বা ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আমাদের একটাই দাবি, ধর্ষকের ফাঁসি চাই, কঠোর থেকে কঠোরতম ফাঁসি চাই। আমার বোনেরা যেভাবে কষ্ট পেয়ে মৃত্যুবরণ করছে ওদেরকে ডবল কষ্ট দেওয়া উচিত। আমাদের এটাই দাবি। আমাদের দেশের আইন আরো কঠোর করা উচিত, কঠোর থেকে কঠোর করা উচিত। আর আমাদের সমাজে একটা রীতি, অনেক মানুষজন বলে মেয়েদের পোশাকের কারণে মেয়েরা হচ্ছে ধর্ষণ হচ্ছে। আসলে এই কথার কোনো ইয়া নাই। মেয়েদের ইজ্জত কখনো পোশাক রক্ষা করতে পারে না। যদি তাই হতো তাহলে আসিয়া মেয়েটা 8 বছর, ও কেন ধর্ষণ হলো? 3-4 বছরের বাচ্চারা কেন ধর্ষণ হচ্ছে? ওদের কি দোষ? পোশাক না, এই চিন্তাধারা চেঞ্জ করতে হবে। আমাদের একটাই কথা। শুনছিলেন যে আসলে যারা বলছেন তারা শিক্ষার্থীরা কিন্তু বলার চেষ্টা করেছেন যে আসলে যারা এই ধর্ষণের সাথে জড়িত রয়েছে যাতে এই ধর্ষণকারীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তির আয়তে আসে, সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে নিশ্চিত করার দাবি তারা জানিয়েছেন। আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে দাবিটা আসলে কি, আসলে কেন আছে? ধর্ষকের বিচার চাই আমরা। ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ধর্ষকের ওপেন ফায়ার করো।
তুহিন, ধন্যবাদ আপনাকে। ধর্ষণ ও নারীর সহিংসতার প্রতিবাদে নানা কর্মসূচি চলছে রাজধানী শাহবাগে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। রমজানের শুরু থেকে বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল, কোনো কোনো দোকানে পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত দাম। সরকারের কঠোর পদক্ষেপ না থাকায় সুযোগ পেলেই তেলের কৃত্রিম সংকট তৈরি করে গুটি কয়েক ব্যবসায়ী। ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক বলেন, বিভিন্ন স্থানে তেল মজুদ সহ প্রয়োজনীয় রিফাইনারি না থাকায় কারসাজিতে লিপ্ত অসাধু চক্র। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মার্কেট কারওয়ান বাজারে নেই বোতলজাত সয়াবিন তেল। একই চিত্র বন্দরনগরী চট্টগ্রাম সহ সারা দেশে। রমজান এলেই যেন সিন্ডিকেটের থাবা পড়ে নিত্যপণ্যের বাজারে। দেশে পর্যাপ্ত তেল মজুদ থাকলেও এমন হাহাকার প্রতিদিনের। কৃত্রিম সংকট সৃষ্টি করে সরবরাহ কমিয়ে দিয়েছে ব্যবসায়ী সিন্ডিকেট। এতে বোতলজাত সয়াবিন তেল কিনতে গুনতে হচ্ছে বাড়তি দাম। যেন ভোক্তার পকেট কাটার মহা উৎসবে নেমেছে একটি চক্র। প্রথম রোজার থেকে তেল সম্পূর্ণ বাজারে ছিল না, বাজারে পুরো একটা পুরো হাউকাও লেগে গেছে, বাজার সিন্ডিকেট ছিল। তেল তো বাজারে নাই, সরকারের নিয়ন্ত্রণ করতে পারতেছে না কোনো জায়গায়। সব কোথায় যাবে, গুদামের ভিতরে বইরে রাখছে নাকি কোথায় রাখছে, আমরা তো সাধারণ পাবলিক জানি না। আর যাওয়া পাওয়া যায়, এটা নিতে হইবে ওটা নিতে হইবে, না হলে তেল পাবেন না, এর দামও বেশি। এগুলো সিন্ডিকেট করতেছে বড় বড় ব্যবসায়ীরা, বুঝলেন? ব্যবসায়িকের কারণেই আজকে এই অবস্থা। এটা কিছুদিন আগে দেখলাম যে অনেক তেল স্টক করে রাখছে, ভিতরে দোকানের ভিতরে রাখছে, তেল বাই করে না, তেল নাই, বাজারে তেল পাই না, আবার ঠিকই তেল বের হয়ে আসে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, বড় কোম্পানিগুলো তেল আমদানি করলেও অতিরিক্ত মুনাফার আশায় বাজারজাত করছে না, যার সত্যতা মিলেছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের অভিযানে। লাইটার জাহাজে অবৈধভাবে তেল মজুদ রাখায় 5 জনকে জেল জরিমানা করা হয়। কাঁচপুর ব্রিজ সংলগ্ন বিআরটিএ টার্মিনালে এখানে অভিযান পরিচালনা করে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় 5 জন ব্যক্তিকে নৌ পরিবহন অধ্যাদেশ 1976-এর আওতায় 65,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক বলেন, তেল মজুদের বিষয়টি সত্য। ঘাটতি না থাকলেও বড় কোম্পানিগুলো রিফাইনের নামে সংকট সৃষ্টি করছে। আমদানিকারকদের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগও করেন তিনি। চোর শুনে না ধর্মের কাহিনী। কিছু সংখ্যক লোক আসে, তারা নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, তারা এখন বিপরীত কোনো কিছু করার চিন্তাই করতে পারছেন না। গুটি কয়েক থাকাতে তাদের নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া অতি সহজ হয়। বাজারে সাপ্লাই দিবেন কি না, বা পরিশোধনটা কিভাবে করবেন, দ্রুততাই করবেন না ইত্যাদি। এটাকে বলা হচ্ছে কতিপয়ের বাজার বা অলিগোপলি। দেশে 40টির বেশি তেল রিফাইনারি থাকলেও চালু আছে 5-6টি। তেলের বাজার নিয়ন্ত্রণে সরকারকে এসব পরিশোধনাগার চালুর পরামর্শ দেন ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক। একটা রিফাইনারি যদি রিপ্লেস করতে এখনই সিদ্ধান্ত নেয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর পণ্য বোঝাই জাহাজ সাগরে অলস ভাসছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান শুরু করেছে কোস্টগার্ড। দেশব্যাপী ভোজ্য তেলের ব্যাপক সংকট তৈরি হওয়ায় কোস্টগার্ড এই অভিযান চালাচ্ছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে সাগরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে নৌপরিবহন অধিদপ্তর ও কোস্টগার্ড। সহকর্মী AKM নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নৌরুট ও বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর সেসব পণ্য নির্দিষ্ট স্থানে যাচ্ছে কিনা তার উপর কঠোর নজরদারি শুরু করেছে কোস্টগার্ড। মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর 72 ঘন্টার মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে সংস্থাটি। লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্য গুদামজাত করার বিষয়ে চট্টগ্রাম অঞ্চলে তথ্য পাওয়া গেলেও দেশের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা ঘটছে বলে জানান নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা। এজন্য 4টি লাইটার জাহাজকে জরিমানা সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তারা। বিভিন্ন অঞ্চলে আমাদের নৌপরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই চট্টগ্রাম বন্দর অঞ্চলে যদি দেখেন যে লাইটার ভেসেল ভাসছে, এরকম কোনো সঠিক তথ্য নিয়ে যদি করেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। গভীর সমুদ্রে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক পাচার বন্ধ সহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীদের নিরাপদে চলাচলে কোস্টগার্ড কাজ করছে বলে জানান কর্মকর্তারা। পাচারের জন্য আমরা সর্বদাই
হচ্ছে আমাদের যে গোয়েন্দা তথ্য রয়েছে সেই গোয়েন্দা তথ্য নিয়ে থাকি, যেই জাহাজটির বাংলাদেশে পণ্য খালাস করার কথা অথবা বাংলাদেশে পণ্য খালাসের পরে তার যেই অভ্যন্তরীণ নৌবন্দরে যাওয়ার কথা সেখানে না যেয়ে যদি ভিন্ন কোথাও চলে যায় সেটা আমাদের নজরদারিতে চলে আসে, আমরা আমাদের তথ্য নেই এবং সেই জাহাজে বোর্ড করি এবং যদি সত্যতা পাই তাহলে সেই প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথোপযুক্ত কার্যব্যবস্থা গ্রহণ করি। দেশের সুনীল অর্থনীতিতে সুরক্ষা প্রদান, সাগরে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ সহ বাণিজ্যিক জাহাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুন্দরবন ও সেন্ট মার্টিনে চলাচলকারী পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ড কাজ করছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 1 বছরের মধ্যে দৃশ্যমান হবে পটুয়াখালী রপ্তানিমুখী প্রকল্প ইপিজেটের কাজ। বালু ভরাট শেষ হলে বিনিয়োগকারীদের মাঝে প্লট বরাদ্দ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলেও উপকূলীয় অঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। কর্মসংস্থান হবে কমপক্ষে 2 লাখ মানুষের। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। পটুয়াখালীর আউলিয়াপুরে 1443 কোটি টাকার ইপিজেড প্রকল্পের কাজ দ্রুত চলছে। 2023 সালে শুরু হওয়া প্রকল্পটি 2026 সালে শেষ হবে। 410 একর জমির মধ্যে 130 একরে বালু ভরাট শেষ হয়েছে। 154 পরিবারের জন্য আধুনিক নির্বাসনের পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ দেয়া হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে 2 লাখ মানুষের কর্মসংস্থান হবে। এলাকাবাসী চাকরি, ব্যবসা ও অর্থনীতি উন্নয়নের স্বপ্ন দেখছেন। এখন ইপিজেড হইলে আমরা এই পোলাপান চাকরি বাকরি করবে, আমরা নিজেরা কাজ কাম করবো, এই জন্য আমাকে একটু সুবিধা। দূরের মানুষ ইপিজেডে কাজ কাম করে, আমাকে যদি একটু চাকরি অথবা আমাকে যদি কোনো মোটামুটি কাজে যেতে এতে নিয়োগ দেওয়া যাইতে তাহলে আমরা ফ্যামিলি লিয়ে চলতে পারতাম। আমরা যদি কোনো কাজ বা ছেলেমেয়েরে দিতে পারি, ছেলেমেয়ে কোনো চাকরি পায় এবং আমরা কোনো কাজকর্ম করতে পারি, এই রকমের আশাবাসা আমাদের আছে। জায়গায় মিল ফ্যাক্টরি হবে, আমাদের অনেক ছেলেপেলের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে বিভিন্ন বিনিয়োগকারী উদ্যোক্তারা আগ্রহ দেখিয়েছেন এবং গ্যাস বিদ্যুৎ সহ সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন। প্লটের সাথে সাথে আমাদেরকে যদি এখানে বিশেষ করে গ্যাস কানেকশন, বিদ্যুতের কানেকশন এবং ফুল লেন রাস্তা, পাশাপাশি রেল লাইনের যদি সুযোগ সুবিধা থাকে তাহলে আমরা অত্র এলাকায় শিল্প প্রতিষ্ঠান করতে আমরা আগ্রহী আছি। এখানে প্লট আমরা নিজেরাও উপকৃত হব এবং এলাকার লোকজনও অনেক উপকৃত হবে। আগামী 6 মাসের মধ্যে পুরো বালু ভরাটের কাজ শেষ হবে বলে আশা করেছেন কর্তৃপক্ষ। ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে এই পুরো প্রকল্প মাটি ভরাট কাজ শুরু হয়ে যাবে, শেষ সমাপ্ত হবে। আগামী 1 বছরের মধ্যে আমরা এই ইনভেস্টরদের কাছে প্লট বরাদ্দ দিয়ে ইনশাআল্লাহ আমরা আশা করছি। ইপিজেডকে বিনিয়োগ বান্ধব করতে সড়ক উন্নয়ন সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সচিব। যারা ঢাকার আশেপাশে ব্যবসা করতে চান তাদেরকে এখানে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করব। কিছুদিনের মধ্যে এই এরিয়া ওই রকম জনবহুল হয়ে যাবে এবং এই এলাকার প্রচুর লোকের কর্মসংস্থান হবে। প্রকল্পটিতে বেবজার নিজস্ব তহবিল থেকে 338 কোটি টাকা এবং সরকারের নিজস্ব তহবিল থেকে 1105 কোটি টাকা ব্যয় হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।